ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার, বললেন আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। সারা দেশ জুড়ে আছে, কেউ বলতে 700, কেউ বলতে 800, বিনা কারণ রাস্তা থেকে ঢুকিয়ে আনো। যারা করেছে তাদের বিচার করতে হবে, তাহলে আমরা নিষ্কৃতি পাবো না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দ্রুত নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান বিএনপি নেতাদের। বিপ্লব যাতে বেহাত না হয়, ঐক্য ধরে রাখার আহ্বান সালাউদ্দিনের। নতুন দল গঠনে জনমত জরিপ বৈষম্য বিরোধীদের। ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে কাজ করার প্রতিশ্রুতি। সংস্কারের আগে গ্রহণযোগ্য হবে না নির্বাচন, বললেন হাসনাত। এবং মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে 2300 কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। বনানী অফিসে অভিযান, খতিয়ে দেখা হচ্ছে অর্থ পাচারের অভিযোগ। ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা, বললেন আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। সারা দেশে 700 থেকে 800 আয়নাঘরে 3000-এর মতো ভুক্তভোগীকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের র‍্যাব 2-এর সাবেক দফতরের আয়নাঘর পরিদর্শন শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জড়িতদের বিচার করা হবেই। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীদের সাথে নিয়ে বুধবার সকালে রাজধানী আগারগাঁওয়ের র‍্যাব 2-এর সাবেক সদর দপ্তরে যান প্রধান উপদেষ্টা। সঙ্গে ছিলেন অন্য উপদেষ্টারাও। আয়নাঘরের খুপড়ি কক্ষগুলোতে ঢুকে ভুক্তভোগীদের কাছ থেকে ভয়ানক নির্যাতনের বর্ণনা শুনেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন প্রতিটি কক্ষ, এখনো বিভিন্ন জায়গায় দেখা যায় নৃশংস ঘটনার চিহ্ন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদেরকে বন্দী রাখার কক্ষ শনাক্ত করেন। এমন দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বীভৎস এসব নির্যাতনের ঘটনাকে আইয়ামে জাহিলিয়ার সঙ্গে তুলনা করেন তিনি। গত সরকার এই আইয়ামে জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। এটা বিনা কারণে রাস্তা থেকে ঢুকিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি। ডক্টর ইউনূস জানান, শুধু র‍্যাব 2-এর কার্যালয় নয়, সারা দেশের এমন 700 থেকে 800 আয়নাঘর আছে, যেখানে বিনা অপরাধে প্রায় 3000 মানুষকে নির্যাতন করা হয়েছে। আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে, কেউ বলতে 700, কেউ বলতে 800। যে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত, কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিস। আমাদের আবেদন দেশের সবার কাছে এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। এদিন দুপুরে আয়নাঘর নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সারা দেশের সব আয়নাঘর খুঁজে বের করা হবে। পাশাপাশি সন্ধান পাওয়া সব আয়নাঘরই সিলগালা রাখা হবে। বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদাবিতে আজ থেকে জেলায় জেলায় সমাবেশ শুরু করেছে বিএনপি। কর্মসূচিতে যোগ দিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ফ্যাসিবাদের দোসরদের বিচার ও ষড়যন্ত্র নস্যাতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তারা। এ সময় বিএনপি নেতারা দ্রুত ভোট দিয়ে সরকারকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান। আজ খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সুনামগঞ্জে সমাবেশ করে দলটি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে বিএনপি। জেলায় জেলায় কর্মসূচিতে নেতাকর্মীর ঢল। বুধবার খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, সুনামগঞ্জে সমাবেশের আয়োজন করে দলটি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল আর স্লোগানে সমাবেশে অংশ নেন কর্মী সমর্থকরা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, দেশের সবকিছু আগের মতোই চলছে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও তাদের চক্রান্ত নস্যাতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান তারা। কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। সমস্ত কাজগুলি আমাদের জনগণকে সাথে নিয়ে করতে হবে। আর সে কারণেই দরকার সকলের অংশগ্রহণ একটা নির্বাচন।
অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা এগিয়ে নিতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। নির্বাচিত সরকারই জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার করবেন। তারা ছাত্রদেরকে দিয়ে যে একটা নতুন দল গঠন করছে, এই দলকে সংগঠিত হওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়ার জন্য এই তথাকথিত সংস্কারের প্রস্তাব সমূহ জনসমক্ষে উপস্থাপন করা হয়েছে। যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এই সব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। যেহেতু আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, সুতরাং আপনাদের এত ভাবনা মাথায় নেওয়াটা ঠিক না। এই রোড ম্যাপার মানে উদ্যোগ নেওয়া, নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া, নির্বাচন করার জন্য প্রস্তুতি সম্পন্ন করা এবং একটা তারিখ দেওয়া। এদিকে রাজশাহীতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করেছেন। মাত্র পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থন দেওয়ার কারণে ভারত যা চেয়েছে তাই দিয়েছে। সবচাইতে দামি যে জিনিসটা দিয়েছে সে জিনিসটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটু একটু করে তাদের কাছে বিক্রি করতে আপনি চেষ্টা করেছেন। স্বৈরাচারের সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বিপ্লব যাতে বেহাত না হয় সেজন্য রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে নাগরিক ঐক্য আয়োজিত চা চক্রে অংশ নিয়ে একথা বলেন তিনি। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই অংশগ্রহণ করেছে সবাইকে মিলেই সেই জাতীয় ঐক্য টিকে রাখতে হবে। এখানে আমরা কেউ টুপিওয়ালা আছি, কেউ টিপুবিহীন আছি, কেউ অন্য কেউ আছি, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই সংগ্রাম লড়াই করেছে, গণতন্ত্রের স্বার্থে সবাইকে নিয়ে আমাদেরকে ঐক্য রাখতে হবে এবং এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকেই রাজনৈতিক সংস্কৃতি হিসেবে আমাদের চর্চা করতে হবে। রাজনৈতিক দল গঠনে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের আশা, ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নতুন দল। এরই মধ্যে 2.5 লাখ মানুষের ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সংস্কারের আগে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এর অংশ হিসেবে দেশব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইনে জনমত জরিপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টি পয়েন্টে মতামত নেওয়া হয় শিক্ষার্থীদের। এদিন সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জন হল সহ 6টি বুথে নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানান শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের জন্য যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়, ফ্যাসিবাদ সরকার না আসতে পারে, সব দিক দিয়ে যেন এগিয়ে যাইতে পারে, ওইটাই তাদের প্রত্যাশার জন্য আন্দোলন করছিলাম। সবাই এমন একটা দেশ আমাদের উপহার দেবে যেটা আমাদের স্বপ্নের বাংলাদেশ ছিল, সেটা বাস্তবায়ন হবে। সংগঠকরা বলছেন, রাজনৈতিক দল গঠনে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তারা। সবার যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে চাচ্ছি। সারা বাংলাদেশ ব্যাপী ছাত্র থেকে শুরু করে তৃণমূল প্রান্তিক মানুষদের মতামত সংগ্রহ করছি। ক্যাম্পেইন পরিদর্শনে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানান, নতুন দল গঠনে অনলাইন অফলাইনে এখন পর্যন্ত প্রায় 2.5 লাখ মানুষ মতামত দিয়েছেন। এ সময় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হলে তা গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন তিনি। মানুষের চিন্তার ফলাফলকে আমরা ভাষা দিয়ে আমরা রাজনৈতিক দিকে রূপান্তর করতে চাই। বিদ্যমান ইনস্টিটিউশনগুলোকে আগের মতো অবস্থায় রেখে আমরা আবার একটা নির্বাচন দিই, সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না, বা এই নির্বাচনটি কতটি মানুষের আস্থা অর্জন করতে পারে সেটি কিন্তু পরবর্তীতে প্রশ্নের মাত্রা একটি যোগ করবে। সপ্তাহব্যাপী ক্যাম্পেইনে বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি 7 কলেজে ক্যাম্পেইন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
অক্টোবরে ৩-৪টি মামলায় রায়ের সম্ভাবনা রয়েছে। আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা স্বাধীন কারো ধারেন না মন্তব্য করে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেছেন, এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে। এদিন গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলার রায় পেয়ে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3-4টি মামলার রায় আগামী অক্টোবরের মধ্যেই হতে পারে। মঙ্গলবার দেয়া আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলছেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। এতে করে বিচার নিয়ে মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হবে। চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার আরও বলেন, তারা স্বাধীন কারো ধারেন না। একটু অসন্তোষ প্রকাশ করেছেন, বলেছেন ট্রাইব্যুনাল একটি স্বাধীন সংস্থা। ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম নিয়ে কারো কোনো মন্তব্য ট্রাইব্যুনাল পছন্দ করেন না। ট্রাইব্যুনালের বিচার হবে স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ। আমাকে ট্রাইব্যুনাল বলেছেন যে যারা যে কর্নার থেকেই এই ধরনের কথা ট্রাইব্যুনাল সম্পর্কে বলছেন তাদেরকে বলে দিতে যে যেন এই ধরনের কোনো কথা ট্রাইব্যুনাল সম্পর্কে ভবিষ্যতে না বলা হয়। এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ এবং সারা দেশব্যাপী এটি সংগঠিত হয়েছে দীর্ঘ সময় ধরে, 2009 থেকে 2024 পর্যন্ত। অতএব আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন করার জন্য আরও বেশ কিছু সময়ের প্রয়োজন। জুলাই আগস্টে রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে বুধবার 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শহীদ মিনারে গাজীপুরে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় প্রাণ হারানো তরুণ কাশেমের নামাজের জানাজা শেষে কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছে সেখানে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে বিচারভূত করার জন্য আপনার আর কি কি প্রয়োজন? ইতিমধ্যে আইনের উপস্থিত হয়েছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে মানুষের অধিকার লঙ্ঘিত করা হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, এই যে নির্বিচারে মানুষ হত্যা, এগুলো ছিল আওয়ামী লীগের ক্যালেন্ডার ওয়ার্ক। আমরা স্পষ্ট করতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনার আইনগত প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, যাতে করে যারা আর কখনোই ফেসিবাদ হয়ে উঠবে। যারা গণতন্ত্রকামী তারা যদি ফেসিবাদী হতে চায়, যারা মুসলিম তারা যদি জালিম হতে চায়, তাহলে যেন আওয়ামী লীগের ছবিটি তাদের সামনে ভেসে ওঠে। আমরা আমাদের ভাই কাশেম হত্যার জন্য কাশেমকে সামনে রেখে, কাশেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি। কাশেমের এই রক্তের দায়ভার আমাদের উপরে, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো। জিন্দাবাদ, মুজিবাদ, মুর্দাবাদ। আমরা এখন জানাতে শুরু করছি। এখান থেকে ক্লিয়ার করে দিই, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে কাতার যুক্ত হয়ে দাঁড়ান। আমরা এখন জানাতে শুরু করবো। এখানে প্রত্যেক কাতারে আমাদের মুকাব্বির প্রয়োজন হবে, যেহেতু মাইক রাখবো না। প্রত্যেক কাতার থেকে একজন হাত তুলেন, যিনি মুকাব্বির হবেন। একজন করে হাত তুলেন, মুকাব্বির হবেন। আমরা মাইক রাখবো না জানাজার সময়। যারা হাত তুলেছেন তারা উচ্চ কণ্ঠে তাকবীরগুলো দিয়ে দেবেন, যাতে সকলে জানাজায় সুন্দরভাবে অংশ নিতে পারে।
আর কি ছোট না মানে আমরা ডাকছিলাম বাইরে আমি ওই শহীদের উপরে উপরে কেউ কথা বলি কথা আসতে বলি এই সেটটা একটু চাপেন তাহলে সবাই পাই সেটটা চাপেন একটু السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় গুরুতর আহত আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে রাজপথে ছাত্র জনতা। সন্ধ্যার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চট্টগ্রাম সহ দেশব্যাপী কফিন মিছিল করেন তারা। এ সময় প্রতীকী কফিন নিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। কাশেম হত্যায় জড়িত সব অপরাধীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধের দাবি জানানো হয়। গত 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুরের ধীরাশ্রমে পতিত সরকারের সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত 15 জন আহত হন। সে ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন গাজীপুরের বোটবাজার দক্ষিণ কলমেশ্বর এলাকার তরুণ আবুল কাশেম। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে 2300 কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক। বনানীতে নগদের অফিসে অভিযানে দুদক এই অসঙ্গতি খুঁজে পায়। পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে অভিযান চালিয়েছে দুদক। 4 ঘন্টার অভিযানে তথ্য মেলে ডাক অধিদপ্তরের চুক্তি না মেনে নগদ অতিরিক্ত 645 কোটি টাকার ই-মানি ইস্যু করে। এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে 1711 কোটি টাকার ফান্ড সরিয়ে নেয়। পট পরিবর্তনের পর নবনিযুক্ত প্রশাসক বিষয়টি স্বীকার করে বলছেন, মানি লন্ডারিং হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক। 3টা অনিয়ম, এক্সেসিভ মানি ক্রিয়েট করেছে, 2 ফান্ড সরিয়ে নিয়েছে, 3 নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে। এদিকে নগদের 70% বেশি মালিকানা বিদেশিদের। এ কারণে বিদেশে অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখবে সংস্থাটি। একই সঙ্গে নগদের নেপথ্যে আওয়ামী লীগের কারা কিংবা কাদের প্রভাবে ডাক বিভাগের সঙ্গে অসম চুক্তি হয়েছে সেগুলো বিশ্লেষণ করবে অভিযানকারী দল। ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদের রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা, ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। এরই মধ্যে নগদের প্রতারণা ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। এর দায় ডিলারদের ঘাড়ে চাপাচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
আর ডিলাররা অভিযোগের তীর ছুড়ছেন মিলগেটে। এমন পরিস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ফায়দা লুটতে রমজানকে সামনে রেখে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার। সাইফুল ইসলামের রিপোর্ট। পাড়া মহল্লার দোকান ঘুরে রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে এসেছেন গাড়ি চালক জনি, কিন্তু বেশ কয়েকটি দোকান ঘুরেও না পেয়ে হতাশ তিনি। আমি বললাম যে আমাকে 1 বোতল দেন, উনি বলতেছে আর কি নেবেন। আমি বললাম আমার আর কোনো কিছু নাই। তো বলল যে না ভাই তাইলে হবে না, আপনি তেলের সাথে 2 প্যাকেট আটা নিতে হইব, না হয় চাল নিতে হইব। বিক্রেতারা বলছেন কয়েক সপ্তাহ ধরেই সয়াবিন তেলের চরম সংকটে ভুগছে বাজার। এর দায় ডিলারদের কাঁধে চাপাচ্ছেন খুচরা বিক্রেতারা। 2 কার্টন তেল আনলাম, এর লগে আটা দিয়ে দেয় 1 বস্তা। সামনে রমজান, এই অনুযায়ী ডিলার কোনো সাপ্লাই দিচ্ছে না তেল। এদিকে নিজেদের নিরুপায় দাবি করছেন ডিলাররা। তাদের দাবি, রাজধানীর কারওয়ান বাজারে প্রতিদিন 200 থেকে 250 টন সয়াবিন তেলের চাহিদার বিপরীতে পাচ্ছেন মাত্র 10 টন করে। 10 টন তেলও পাচ্ছি না। তারপরও অনেক নীতি নির্ধারণ আছে, এই তেলের সাথে এই নিতে হবে, না হলে তেলের ডিউ নেবে না। বাজারে যখন এমন বেহাল দশা, তখন বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় সংস্থাটির মহাপরিচালক জানান, বিশেষ সুবিধা আদায়ে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার। আসন্ন রমজানে ভোজ্য তেল রিফাইনারি প্রতিষ্ঠানসমূহ তেলের মূল্য বৃদ্ধির জন্য বাজারে তেলের সরবরাহ সংকট সৃষ্টির আশঙ্কা রয়েছে। উৎপাদন আছে অথচ সাপ্লাই হচ্ছে না, আমদানি আছে অথচ সাপ্লাই হচ্ছে না, সেই বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এ অবস্থায় বাজার কারসাজি বন্ধ করতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারকে জনগণের কষ্টটা বুঝে আসলে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন, গেল ডিসেম্বরের পর জানুয়ারিতে আরেক দফা সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়ার পর থেকেই সরবরাহ সংকটে পড়ে বাজার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। যমুনা সেতুতে আর চলবে না ট্রেন। দীর্ঘ প্রতীক্ষার পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো রেলওয়ে সেতু দিয়ে। প্রথমে 1 লেন দিয়ে ট্রেন চললেও মার্চের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বাকি লেনও খুলে দেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে যমুনার ওপর নবনির্মিত রেল সেতু দিয়ে শুরু হলো ট্রেন চলাচল। বুধবার বেলা 11:15টার দিকে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস নতুন এই রেল সেতু অতিক্রম করে। 2020 সালে যমুনার বুকে শুরু হয় ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের এই সেতু নির্মাণ কাজ। সেতুর 300 মিটার উজানে দীর্ঘ 4 বছর দেশি বিদেশি প্রকৌশলী এবং কর্মীরা দিনরাত পরিশ্রম করে নির্মাণ করে এটি। দীর্ঘ প্রতীক্ষার পর নবনির্মিত রেল সেতু দিয়ে ট্রেন চলাচল করায় খুশি প্রকল্প সংশ্লিষ্টরা। এর আগে আমরা কয়েক দফায় বিভিন্নভাবে বিভিন্ন স্পিডে ট্রায়াল রান করছি, সেখানে ব্রড গেজ এবং মিটার গেজ 2টা ট্রেনই ছিল। আমাদের সর্বোচ্চ স্পিড ছিল 120। সো এখন যে স্পিড যাবে সেটা আমাদের কাছে কিছুই না। দীর্ঘ 4.5 বছরের যে একটা হইতেছে পরিশ্রমের যে ফলাফল, আমরা সবাই খুবই উৎসাহিত এবং আনন্দিত। নতুন যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচলের আগের চেয়ে সময় বাঁচবে 30 থেকে 35 মিনিট। এছাড়া সেতু দিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে 2টি ট্রেন চলাচল করতে পারবে। শুরুতে 1 লেন দিয়ে ট্রেন চলাচল করবে। আগামী মার্চের মাঝামাঝিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর বাকি লেনও খুলে দেওয়া হবে। এটার জন্য উত্তরবঙ্গটা খুব ভালো বেনিফিটেড হবে। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে 4.8 কিলোমিটার রেল সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জাইকা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বাণিজ্য শুল্ক ও ভিসা নীতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। মোদীর এ সফরে 2 দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন অনেকে। এছাড়াও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সবচেয়ে আলোচিত ইস্যু অভিবাসন ও ভিসা নীতিও উঠে আসতে পারে বৈঠকে। এর মধ্যেই বেশ কয়েকজন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল নিতে মোদীকে চাপ দিতে পারেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভুক্তভোগীদের নিয়ে বন্দিশালা আয়নাঘর পরিদর্শন প্রধান উপদেষ্টার, সিলগালা করার নির্দেশ। বললেন, আইয়ামে জাহিলিয়াতের মতো বর্বরতা প্রতিষ্ঠিত করেছিল বিগত সরকার। এই ছিল রাতের সময়ে। সঙ্গে থাকুক সময়ের।